Hello students, welcome back to my channel. This is your Pritam sir. Today I am starting another new chapter from your SST book. And this is the civics part and this is chapter 1 and the chapter name is on equality. This is the first chapter from class 7 SST Ncert book. Shall we start the chapter? Here it is written. First of all, on equality. On equality মানে কি? মিনস হচ্ছে আমাদের ইকুয়ালিটি মিনস হচ্ছে সমানতা বা সমতা, ঠিক আছে? তো সমতার উপর বা সমানতার উপর, অন মিনস হচ্ছে উপর, ওকে? সো উপরে কিছু ক্যারেক্টারগুলি আছে, সেই ক্যারেক্টারগুলির ছবি আমরা দেখতে পাচ্ছি। মঞ্জিত কৌর হচ্ছে টিচার, তেজা সিং ট্রেডার মানে ব্যবসায়ী, গিরিশ রাও স্টুডেন্ট, কান্তা দেবী ডোমেস্টিক ওয়ার্কার মিন্স বাড়িতে উনি কাজ করেন, ঠিক আছে? বাড়ি আমাদের প্রত্যেকের বাড়িতে যারা কাজের লোক আসে তাদেরকে বলা হয় ডোমেস্টিক ওয়ার্কার। নেক্সট হচ্ছে সুজাতা কুমারী ডোমেস্টিক ওয়ার্কার। নেক্সট হচ্ছে আমাদের আব্দুল রহমান, সে হচ্ছে আর্টিশিয়ান। দেন হচ্ছে শবনম বানু, সে হচ্ছে হাউসওয়াইফ, মানে উনি কোনো কিছু করেন না, মানে বাড়িতেই উনি থাকেন, হাউসওয়াইফ, বাড়ির কাজকর্ম করেন। গ্রেসি লেলিং, সে হচ্ছে কনসালটেন্ট, কোনো কিছু উনি কনসালটেন্ট, কোনো কিছুর ব্যাপারে উনি বোঝায় সবাইকে। আইজ্যাক লেলিং, সেটা হচ্ছে গভর্নমেন্ট অফিসার। রুকসানা মির্জা মিডিয়া পার্সন। যোগরাজ আনএমপ্লয়েডেড, সে বেকার। এবং আশাক জৈন, সে হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট। সো এখানে এই ক্যারেক্টারসগুলি দেওয়া আছে কিছু কিছু। এবার চ্যাপ্টারটা সম্বন্ধে আমরা পড়ব। ইন্ডিয়া ইজ এ ডেমোক্রেসি, ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র। In the class 6 book, we looked at the key elements of a democratic government. These includes people's participation, the resolution of conflict, and equality and justice. সো আমরা ক্লাস 6-এর মধ্যে বইয়ের মধ্যে পড়েছি যে গণতান্ত্রিক সরকারের মূল উপাদানগুলি দেখেছি। এর মধ্যে হয়েছে যেরকম জনগণের অংশগ্রহণ করা, এরপর কোনো সংঘাতের সমাধান, কোনো কিছু প্রবলেম হলে এগুলি প্রবলেমের সমাধান করা, এবং সমতার ন্যায় বিচার, ঠিক আছে? Equality is the key feature of democracy and influence all aspects of its functioning. In this chapter, you will read more about equality. What is it? Why it is important in a democracy? And whether or not everyone is equal in India. Let's begin by looking at Kanta's story. সমতা এবং গণতন্ত্রের একটি প্রধান বৈশিষ্ট্য এবং এর প্রভাবের কার্যকারিতার সমস্ত দিক হচ্ছে এখানে লেখা আছে। মানে এই চ্যাপ্টারের মধ্যে আমরা জানব যে সমতাটা কি এবং গণতন্ত্র বা গণতান্ত্রিক দেশে কেন এটি খুব গুরুত্বপূর্ণ, এবং ভারতের সবাই সমান কিনা সেই সম্পর্কে আরও আমরা এই চ্যাপ্টারের মধ্যে আমরা ডিটেলসে গিয়ে পড়ব। এইখানে নিচে দেওয়া আছে কান্তার স্টোরি, সেখানে দেখে আমরা শুরু করি এবার চ্যাপ্টারটাকে। সো এখানে দেওয়া আছে, দেখো একটা কার্টুনের মতো ছবি দেওয়া আছে, সেখানে দেওয়া আছে ওয়েল উই সি ইউ লেটার কান্তা, ইয়েস নমস্তে সাহেব। অ্যাকচুয়ালি আমি এর আগের পেজেরও আমি একটু সেই কার্টুনটা একটু পড়ে নিই। সেখানে লেখা আছে অন ইলেকশন ডে কান্তা অ্যান্ড হার ফ্রেন্ড সুজাতা, কান্তা আর তার ফ্রেন্ড সুজাতা ওয়েটিং টু কাস্ট দেয়ার ভোট, তারা তাদের ভোট দেওয়ার জন্য ওয়েট করছিল। ইজন্ট গুড সুজা দ্যাট উই ক্যান অল ভোট অ্যাজ ইকুয়াল সিটিজেন অফ আওয়ার কান্ট্রি, এটা খুব ভালো না যে সবাই মিলে আমরা এখানে এসে সবাই আমরা এক, আজকে যে ভোট দিতে এসেছি। ইভেন জৈন সাহেব ইজ স্ট্যান্ডিং ইন দ্য লাইন উইথ আস, জৈন সাহেব উনি যে এত বড় বা উনি একটা প্রতিষ্ঠিত একটা লোক, উনিও আমাদের সাথে সেম লাইনে দাঁড়িয়ে আছেন। ইয়েস বলে উঠলো সুজাতা। গো অন কান্তা, ইটস ইয়োর টার্ন নাও, যে কান্তা তুমি যাও, তুমি তোমার নিজের ভোটটা এবার দাও। I will vote for the candidate who has promised to bring pipe water to our area. আমি তাকেই ভোট দেব যিনি আমাদেরকে প্রমিস করেছেন যে আমাদের এলাকায়
জলের পাইপের জল আমাদেরকে দেবেন, পাইপ ওয়াটার। উই উইল সি ইউ লেটার কান্তা। ইয়েস নমস্তে সাহেব। তার কান্তারও মালিকরা, কান্তা যে বাড়িতে কাজ করতো ওরা এসেছিল এবং কান্তা তাদেরকে বলে উঠলো, হ্যাঁ, বলে উঠলো পরে দেখা হবে কান্তা। তখন কান্তা বলে উঠলো, ঠিক আছে সাহেব। Guria has been running fever and I have to take her to the hospital. But I will have to finish the work at Sahib's house first and ask for some advance. প্রথম বলে উঠলো উনি যে ওর মেয়ের নাম হচ্ছে গুড়িয়া, গুড়িয়ার আজকে জ্বর, কিন্তু ওর মেয়েকে হসপিটালে যেতে লাগবে, নিয়ে যেতে লাগবে, কিন্তু বললো যে ওর সাহেবের বাড়িতেও কিছু কাজ আছে, কাজটা কমপ্লিট করে সাহেবকে বলবে, সাহেব কিছু টাকা আমাকে অ্যাডভান্স দিন, তাতে আমি আমার মেয়েকে আজ ডক্টরের কাছে দেখাতে পারবো। At home, here's some of this, you feel better, and when I get back in the evening we will go to the hospital. ওকে, যে আমি বিকেলবেলা যখন বাড়িতে আসবো তোমাকে নিয়ে হসপিটালে যাব। It's no wonder that Guria falls ill often. The basti is never clean. এটা কোনো অবাক হওয়ার কিছু ছিল না যে গুড়িয়া এরকম অসুস্থ থাকে, কারণ বস্তিটা সবসময় আমাদের কি থাকে, আনক্লিন থাকে। So the next chapter, দেওয়া আছে ইকুয়াল রাইট টু ভোট। ইকুয়াল রাইট টু ভোটে দেওয়া আছে, দ্য স্টোরি এভার বিং উইথ কান্তা স্ট্যান্ডিং ইন টু কাস্ট হার ভোট। Look again at the various people who are standing in the line with her. উপরের গল্পটি থেকে কান্তার ভোট দেওয়ার লাইনে দাঁড়িয়ে আছে, সেখানে শুরু হয়েছে সেই গল্পটা। তার সাথে লাইনে দাঁড়িয়ে থাকা বিভিন্ন লোকের দিকে আবার আমাদের দেখতে লাগবে। কান্তা রিকগনাইজ হার এমপ্লয়ার। কান্তা তার এমপ্লয়ার মানে তার মালিককে, কান্তা তার মালিককে বা নিয়োগকর্তাকে, যে অশোক জৈন ছিল, এবং তার প্রতিবেশী ছোটেলালকে দেখতে পেল এবং চিনতে পারলো। Ashok Jain and Chotelal her neighbor. In a democratic country like India, all adults, irrespective of what religion they belong to, how much education they have had, what caste they are, or whether they are rich or poor, are allowed to vote. This, as you have already read in class 6 book, is called universal adult franchise and is an essential aspect of all the democracies. ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশে এই যে তারা যে ধর্মেরই হোক না কেন বা যে কোনো প্রাপ্তবয়স্কই হোক, তারা কতটা শিক্ষা পেয়েছে সেটাও কোনো আমাদের নির্ভর করে না, তারা কোন বর্ণের বা তারা কোন ধনী নাকি গরিব দরিদ্র কিনা, ভোট দেওয়ার অনুমতি আছে। এটি তোমরা এমনিতেও পড়েছো ক্লাস 6-এর বইয়ের মধ্যে। এটিকে সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার বলা হয়, মানে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার। The idea of universal adult franchise is based on the idea of equality because it states that every adult in a country, irrespective of their wealth and the communities she or he belongs to, has one vote. Kanta is excited to vote and happy that she is equal to all of others because each of them has one vote. কান্তা এটাও খুশি যে প্রত্যেকেই একটি একটি করে ভোট দিতে পারবে তার পছন্দ মতো ক্যান্ডিডেটকে। But as her day goes on, Kanta becomes less certain about what this equality really means. কিন্তু তার দিন যত যায়, কান্তা সে মনের মধ্যে একটা নিশ্চিত কম হচ্ছে যে এই সমতাটা বা সমানতাটা আসলে কি মানে, বা তার কতটুকুই বা হেল্প হবে তাতে। What is that makes Kanta unsure? Let's take a look at a very day in her life. She lives in a slum and has a drain behind her house. সে একটা বস্তিতে থাকে এবং তার পাশে একটা ড্রেন বয়ে যাচ্ছে। Her daughter is sick, but she cannot take the day off
from the work because she needs to borrow money from her employer to take her child to the doctor. তার মেয়ে অসুস্থ, কিন্তু তবুও সে ছুটি নিতে পারছে না, কারণ সে এমপ্লয়ারের বাড়িতে গিয়ে কিছু টাকা চাইতে লাগবে, সেই টাকা দিয়ে তার মেয়ের চিকিৎসাটা করাতে লাগবে। Her job as a domestic help tries her out, and finally she ends her day by again standing in a long line. তার দিন শেষ হলো কোথায়? সেই লং লাইনে দাঁড়িয়ে। দিস লাইন ইন ফ্রন্ট অফ দ্য গভর্নমেন্ট হসপিটাল। কিন্তু এই লাইনটা কোথায় ছিল? সেই লাইনটা কোনো ভোট দেওয়ার জন্য নয়, সেই লাইনটা ছিল গভর্নমেন্ট হসপিটালে সেই লাইন ধরার জন্য। সেখানে অনেক লোক আছে যেখানে কান্তা ওয়েট করছিল দেখানোর জন্য। Is unlike one of the morning because most of the people standing in it are poor. সরকারি হাসপাতালের সামনে এই লাইনটি সকালের লাইনের মতোই নয়, কারণ এটি দাঁড়িয়ে থাকা বেশিরভাগ মানুষই দরিদ্র বা গরিব। ঠিক আছে, সকালে যেরকম ভোট দেওয়ার জন্য সেরকম সেখানে বড় লোক ছিল, ধনী ছিল, পুয়াররাও ছিল, কিন্তু এখন যে মোটামুটি সরকারি হাসপাতালে যে লাইনটা এখানে ধরা হয়েছে, এখানে বেশিরভাগই এখানে বলা হয়েছে তারা দরিদ্র বা পুয়ার। Go to the next page. So, other kinds of equality. Now হচ্ছে other kinds of equality. সেটা কি? Kanta is one of many people who lived in democratic India and who have the right to vote, but whose daily living and working conditions are far from equal. Apart from being poor, people in India experience inequality in different ways. Let us see what this means by reading the two stories given below. Each of these is based on real incident in people's life and reflect the different kind of inequalities that exist in India. Means হচ্ছে কান্তা এমন এক লোকের মধ্যে একজন যারা গণতান্ত্রিক ভারতে বাস করেন এবং যাদের ভোট দেওয়ার অধিকার রয়েছে, কিন্তু তাদের দৈনন্দিন জীবনযাপন এবং কাজের অবস্থা সমান নয় সবার মতো। দরিদ্র হওয়া ছাড়াও ভারতের লোকেরা বিভিন্ন উপায়ে বৈষম্য অনুভব করে, মানে তাদেরকে একটু ডিসক্রিমিনেশন অনুভব করে, কারণ নিচের যে গল্প দুটো পর্ব তার অর্থ থেকে তা দেখা যায়। এগুলির প্রতি মানুষের জীবনে বাস্তব ঘটনার উপর ভিত্তি করে ভারতে বিদ্যমান বিভিন্ন ধরনের বৈষম্যকে প্রতিফলিত হবে। তো এখানে কি দেওয়া আছে? One of the more common forms of inequality in India is the caste system. If you live in a rural India, your caste identity is something that you probably learned or experienced very young. If you live in urban India, some of you might think that the people no longer believe in caste. But just look at this matrimonial shown from the leading English newspaper and you will see how important the issue of caste continue to be in the minds of highly educated urban Indians. এর অর্থ হচ্ছে ভারতের যে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে অসমানতা একটি সাধারণ রূপ হলো বর্ণপ্রথা, মানে তাদের কাস্ট সিস্টেম। তুমি যদি গ্রামীণ ভারতে মানে গ্রামে জন্ম হয়ে থাকে, তাদের বর্ণ পরিচয় এমন কিছু যে তার সম্ভবত খুব অল্প বয়সে শিখতে হবে সবারই, বা অভিজ্ঞতা পেয়ে গেছে, সবাই এক্সপিরিয়েন্স পেয়ে গেছে। তুমি যদি শহরে বা ভারতের শহরে থাকো, তবে তোমার মধ্যে কেউ কেউ ভাবতে পারে যে লোকেরা আর বর্ণে বিশ্বাস করে না, কিন্তু শুধুমাত্র একটি নেতৃস্থানীয় ইংরেজি সংবাদপত্র থেকে দেখানো যে বৈবাহিক মানে বিয়ের জন্য যে অ্যাডগুলো দেওয়া হয়, সেখানেও দেখতে পারবে যে তারা ওইখানে মেনশন করে যে আমার এই কাস্টের একটা পাত্র বা ছেলে প্রয়োজন, বা এই কাস্টে কোনো একটা মহিলা প্রয়োজন বা বউ প্রয়োজন। বর্ণের বিষয়টি উচ্চশিক্ষিত শহরে ভারতীয়দের মনে কতটা গুরুত্বপূর্ণ তা দেখে আমরা বুঝতে পারি যে পেপারগুলোতেও সেখানে মেনশন করা থাকে। Now, let us read a story about the experience of Dalit child attending school. You have already read about Dalit in class 6 book. Dalit is a term that so-called lower caste used to address themselves. Dalit means broken, and by using this word lower caste or pointing to how they are and continue to be seriously discriminated against. চলো
আমরা একটি দলিত স্কুলে পড়ার অভিজ্ঞতা বা একটা দলিত বাচ্চার সেটা স্কুলে পড়ার অভিজ্ঞতাকে একটা গল্প আমরা পড়ি। তুমি ইতিমধ্যে ক্লাস 6-এর বইয়ের মধ্যে আমরা দলিতের ব্যাপারে আমরা পড়েছিলাম। দলিত একটি শব্দ যা তথাকথিত সেটা নিম্ন বর্ণের লোকেরা নিজেদের সম্বোধন করতে ব্যবহার করে, মানে নিচু জাতের লোকেরা তাদেরকে সম্বোধন করতে তারা ব্যবহার করে সেই ওয়ার্ডটা, সেটা হচ্ছে দলিত। দলিত মানে হচ্ছে ব্রোকেন, মানে ভাঙা। এই শব্দটি ব্যবহার করে নিম্ন বর্ণের লোকেরা কেমন ছিল তা নির্দেশ করছে, মানে মানুষ তাদেরকে কত নিচু জাতি ভাবত সেটাই আমরা এখানে বুঝতে পারি, এবং তার জন্য অনেক তারা বৈষম্যের ডিসক্রিমিনেশনের শিকারও হতো। নাও হিয়ার দ্য স্টোরি অ্যাবাউট দ্য ওম প্রকাশ বাল্মীকি, যে 1950 থেকে 2013 পর্যন্ত অ্যাজ এ ফেমাস দলিত রাইটার ছিলেন। ইন হিজ অটোবায়োগ্রাফি, সে তার নিজের অটোবায়োগ্রাফি মানে নিজে বইটা লিখেছেন, বইটার নাম ছিল ঝুটান। রাইটস, আই হ্যাড টু সিট অ্যাওয়ে ফ্রম দ্য আদার্স ইন দ্য ক্লাস অ্যান্ড দ্যাট টু অন দ্য ফ্লোর, আমি সবার সাথে বসতাম না, আমি ফ্লোরে বসতাম। দ্য ম্যাট র্যান আউট বিফোর দ্য রিচিং দ্য স্পট আই সেট অন, আমি ক্লাসের শেষ দিকে একদম বসতাম যেখানে ম্যাটটা শেষ হতো, মানে বসার ম্যাটটা যে জায়গাটা শেষ হতো। সামটাইমস আই উড হ্যাভ টু সিট অ্যাওয়ে বিহাইন্ড এভরিবডি রাইট নিয়ার দ্য ডোর, মাঝে মাঝে আমি দরজার পেছনে গিয়ে বসতাম। সামটাইমস দে উড বিট মি উইদাউট এনি রিজন, মাঝে মাঝে তারা আমাকে মারতো কোনো কারণ ছাড়াই, আমাকে ওরা মারতো। আমাকে মানে কাকে? এখানে ওম প্রকাশ বাল্মীকির কথা বলা হয়েছে। When he was in class 4, the headmaster asked Om Prakash to sweep the school and the playground. He writes, the playground was way larger than my small physique could handle in cleaning it. আমার হেডমাস্টার এসে ক্লাস 4-এ থাকতে আমাকে এসে বললো, তোমাকে আজকে স্কুলের প্লেগ্রাউন্ডটা পরিষ্কার করতে লাগবে। এবং আমার প্লেগ্রাউন্ডটা আমার স্বাস্থ্য থেকেও এটা বিশাল বড় ছিল, যেটা আমি স্বাস্থ্যের দ্বারা আমি পারলাম না হলে, সেটা আমি গায়ের জোর হিসেবে পারলাম না হলে, সেটার থেকে অনেকটা বড় বা দুঃসাধ্য ছিল ক্লিনিং ইট, তাকে পরিষ্কার করা। মাই ব্যাক বিগেন টু এইক, আমার পিঠ একদম ধরে যাচ্ছিল, ব্যথা করছিল। মাই ফেস ওয়াজ কভার্ড উইথ ডাস্ট, আমার মুখ ধুলাবালি মাখা। ডাস্ট অ্যান্ড গন ইনসাইড মাই মাউথ, সেরকমভাবে কত ডাস্ট এবং সেরকম আমাদের কি হচ্ছে, কত আমার মুখ ধুলাবালি আমার মুখের মধ্যে গেল। দ্য আদার চিলড্রেন ইন মাই ক্লাস ওয়ার স্টাডিং, আই ওয়াজ সুইপিং, বাকিরা কিন্তু পড়াশোনা করতো, আমার বাকি চিলড্রেনরা, বাকি বন্ধুরা, খালি আমি ঘর মুছতাম স্কুলে। হেডমাস্টার ওয়াজ সিটিং ইন হিজ রুম অ্যান্ড ওয়াচিং, হেডমাস্টার মশাই উনি তার রুম থেকে বসে আমাকে ফলো আপ করতেন। আই ওয়াজ নট ইভেন অ্যালাউড টু গেট ড্রিঙ্ক অফ ওয়াটার, আমাকে জল পান করার মতো অধিকার ছিল না। I swept the whole day from the doors and windows of the schoolroom. The eyes of the teacher and the boys saw these spectacles. আমি সারা দিন ধরে স্কুলের দরজা জানালা সব মুছে দিতাম এবং সবাই আমার দিকে সেই বড় বড় চোখ করে তাকিয়ে থাকতো। From the doors and windows of the school and rooms, the eyes of the teacher and the boys saw these spectacles. Om Prakash was made to sweep the school and the playground for the next couple of days, and this only came to an end when his father, who happened to passing by, saw his son sweeping. একদিন এই ঘটনাটার অন্ত আসলো যেদিন ওম প্রকাশের বাবা স্কুলের পাশ দিয়ে যাচ্ছিল এবং দেখলো তার ছেলে এই কাজগুলি করছিল, স্কুলে পড়াশোনা না করে সেই কাজগুলি করছিল। He confronted the teacher and then, walking away from the school holding Om Prakash's hand, he said loudly for all of them to hear, "You are a teacher, তোমরা একটা টিচার, so I am leaving now, আমি আজ স্কুল ত্যাগ করছি। But remember, মনে রাখবে, this much master, he will study right here in this school, and not just him, but there will be more coming after him." এতটুকু মনে রাখবেন স্যার, এইখানে এই স্কুলেই পড়বে ওম প্রকাশ, এবং শুধু তাকে নয়, তারপরে আরো অনেক এরকম দলিত বাচ্চারা এই স্কুলের মধ্যে আসবে। The second story is based on the incident that took place in one of India's largest cities and is common practice in most paired parts of the country. It is a story about Mr. and Mrs. Ansari. এই স্টোরিটা হচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস আনসারি, এবং এই ধরনের স্টোরি অনেকেই ফেস করে থাকেন। Who were looking for to rent an apartment in the city. তারা একটি ঘর ভাড়ার জন্য তারা এসেছিল সিটির মধ্যে। They had the money and so paying the rent was no problem. তাদের কাছে পয়সা ছিল, টাকা ছিল,
তাদের ঘর ভাড়া দেওয়ার কোনো অসুবিধেই ছিল না, বাট তারা ঘর ভাড়া পাচ্ছিল না। কেন? সেটাই প্রবলেম। দে ওয়েন্ট টু এ প্রপার্টি ডিলার, তারা একটা প্রপার্টি ডিলারের কাছে গেল যিনি নাকি ঘর ব্যবস্থা করে দেবে, for help to find a place. The dealer informed them that he knew about quite a few apartments that were available for rent. They visited the first apartment and the answer is liked it very much and decided to take it. তারা প্রথম অ্যাপার্টমেন্টে গেল এবং এটা খুব পছন্দ হয়ে গেল তাদের, এবং তারাও এটা চাইলো যে এই ফ্ল্যাটটা তারা নিয়ে নেবে। However, when the landlady found out their name, যখন ওই বাড়ির মালিক তাদের নাম জানতে পারলো, তখন সে বলে উঠলো, she made an excuse, সে একটা কারণ বের করে ফেললো about how she could not rent the house to someone who ate meat because the building did not have any non-vegetarian resident. তখন বলে উঠলো, আমার এই বিল্ডিংয়ে, মানে উনি না দেওয়ার অনেকগুলি ফন্দি বার করছে, বলছে আমার এই বিল্ডিংয়ে যারা মাছ মাংস খায় তাদেরকে আমরা দেই না ভাড়া, কারণ এই পুরো বিল্ডিংটা হচ্ছে একদম পুরো ভেজিটেরিয়ান, নন ভেজিটেরিয়ানদেরকে দেওয়া হয় না ভাড়া। Both the answers and the property dealer were surprised to hear this because they could smell fish being cooked in the neighbor's house. কারণ তারা অবাক হলো এই কথাটা শুনে, কারণ পাশের ফ্ল্যাট থেকে মাছ ভাজার গন্ধ আসছিল। তার মানে ওই বিল্ডিংটা এরকম যে নয় নন ভেজিটেরিয়ানদের জন্য নয়, তা নয়, নন ভেজিটেরিয়ানরাও থাকে, ওকে দেবে না বলে, ভাড়া দেবে না বলে বিভিন্ন কথাগুলি বলছিল ল্যান্ডলেডি। The same excuse was repeating in the second and the third apartment. Same excuse দ্বিতীয় এবং তৃতীয় অ্যাপার্টমেন্টে গিয়েও তারা সেমই ফেস করলো। Finally, the property dealer told them they might want to change their name and call themselves Mr. and Mrs. Kumar. তখন প্রপার্টি ডিলার বলে উঠলো, দেখুন আপনাদের তো ঘরের দরকার, আপনারা একটা কাজ করুন, আপনাদের নাম মিস্টার এন্ড মিসেস আনসারি আর কাউকে বলবেন না, আপনি বলবেন মিস্টার এন্ড মিসেস কুমার, তাতে এই নাম শুনে অনেকেই আপনাদেরকে ভাড়া দেওয়ার জন্য রাজি হয়ে যাবে। The answers were reluctant to do this and decided to look some more. আনসারিরা এটা করতে চায়নি এবং তারা চেয়েছে যে আরও কয়েকটা এরকম বাড়ি দেখে নেবে। In the end, it took a whole month of looking at apartment before they found a landlady who was willing to give them a place on rent. শেষ পর্যন্ত ভাড়ার জায়গা দিতে ইচ্ছুক একজন বাড়িওয়ালা খুঁজে পাওয়া আগে অ্যাপার্টমেন্টগুলোকে দেখে পুরো 1 মাস তাদের লেগেছিল। নেক্সট আমাদের দেওয়া আছে রিকগনাইজিং ডিগনিটি। রিকগনাইজিং ডিগনিটি সেটা হচ্ছে মর্যাদার স্বীকৃতি। You have understood by now that the caste we are born into, the religion we practice, the class background we come from, whether we are male or female, these are often the things that determine why some people are treated unequally. Om Prakash Valmiki and the Ansari are being treated unequally on the basis of difference of caste and religion. তোমরা হয়তো এতক্ষণ বুঝতে পেরে গেছো যে আমরা যে বর্ণে জন্মগ্রহণ করেছি, যে ধর্ম পালন করি, আমরা যে শ্রেণীর পটভূমি থেকে এসেছি, আমরা পুরুষ বা মহিলা এইগুলি প্রায়শই নির্ধারণ করে যে সকল মানুষের কিছুর সাথে তাদের অসম আচরণ করা হয়, মানে তাদেরকে খারাপ আচরণ করা হয় তাদেরকে। ওম প্রকাশ বাল্মীকি এবং আনসারিজদের মতো জাতি ধর্মের পার্থক্যের ভিত্তিতে সেই অসম আচরণ করা হয়, মানে তাদেরকে সমান আচরণ করা হয় না, মানে ইকুয়ালিটি করা হয় না। When persons are treated unequally, their dignity is violated. The dignity is both Om Prakash Valmiki and the Ansari was violated because of the way in the which they are treated. By picking on him and making him sweep the school because of his caste, Om Prakash Valmiki's schoolmates and teachers hurt his dignity badly and made him feel as if he was less than equal to all other students in the school. Being a child, Om Prakash Valmiki could not very little about the situation that he was in. It was his father who, on seeing his son sweeping, felt angry by the unequal treatment and confronted the teacher.
যখন যে ব্যক্তিদের সাথে যে অসম আচরণ করা হয় তাদের মর্যাদা লঙ্ঘিত হয়, মানে তারা খারাপ পায়। ওম প্রকাশ বাল্মীকি এবং আনসারি উভয়ের মর্যাদা লঙ্ঘিত হয়েছিল, কারণ তাদের সাথে যেভাবে আচরণ করা হয়েছিল তাকে তুলে দিয়ে তাকে স্কুলে ঝাড়ু দেওয়া তার নিচু জাত বলে। ওম প্রকাশ বাল্মীকির স্কুলের সহপাঠীরাও, মানে তার সঙ্গে যারা পড়তো এবং শিক্ষকরাও তাকে মর্যাদা থেকে খারাপভাবে আঘাত করেছিল তাকে তখন, এবং তাকে মনে করেছিল যে স্কুলের অন্য ছাত্রদের সে যে কম, সে মানে অসমানতা। শিশু হওয়া ওম প্রকাশ বাল্মীকি যে পরিস্থিতির মধ্যে দিয়ে যে খুব কমই পড়তে পারতেন, তার বাবা ছিলেন বলে, বাবা তাকে দেখেছিল যে ঝাড়ু দিতে, তখন ক্ষুব্ধ হয়ে মানে রেগে সে টিচারের মুখোমুখি হয়েছিল। The answer's dignity was also hurt when person refused to lease their apartment to them. আনসারিজদেরও ডিগনিটি, আত্মমর্যাদা একদম নষ্ট হয়ে গেছিল যখন সবাই তাদেরকে ভাড়া দিতে চায়নি। However, when the property dealer suggested they change their name, it was their dignity or self-respect that made them refuse this suggestion. তখন তারা এটা রাজি হয়নি যে তাদের নাম পাল্টিয়ে তারা একটা ভাড়া নেবে। Om Prakash and the Ansari do not deserve to be treated like this. They deserve the same respect and dignity as anyone else. ওম প্রকাশ এবং অন্যান্যরা আনসারিরা এমন আচরণের জন্য যোগ্য নয়। তারা একই সম্মান প্রাপ্য এবং অন্য কারোর মতো মর্যাদাও তারা পাওয়ার মতো ছিল। নেক্সট পয়েন্ট ইজ ইকুয়ালিটি ইন ইন্ডিয়া ডেমোক্রেসি, মানে হচ্ছে ভারতের গণতান্ত্রিক সমতা। দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন রিকগনাইজ এভরি পার্সন অ্যাজ ইকুয়াল। ভারতের সংবিধান থেকে বোঝা যায় যে প্রত্যেক মানুষকে সমান বলে আমরা স্বীকৃতি দিই। This means that every individual in the country, including male and female persons from all castes, religions, tribes, educational and economic backgrounds, and recognized as equal. This is not to say that inequality ceases to exist. It does not. But at least in democratic India, the principle of the equality of all persons is recognized. যে এখানে বলা হয়েছে এর অর্থ হলো দেশের প্রত্যেকটি ব্যক্তি, যার মধ্যে সকল জাতি, ধর্ম, উপজাতি, শিক্ষাগত এবং অর্থনৈতিক পটভূমির পুরুষ ও মহিলা ব্যক্তিরা সমান হিসেবে স্বীকৃত হবে। এর মানে এই নয় যে বৈষম্য বিলুপ্ত হয়ে যাবে, মানে ডিসক্রিমিনেশন বিলুপ্ত হয়ে যাবে, এটা না, কিন্তু অন্তত গণতান্ত্রিক ভারতের সকল ব্যক্তির সমতার নীতি স্বীকৃতি হওয়া লাগবে। While earlier no law existed to protect people from the discrimination and ill treatment, now there are the several that work to see that people are treated with dignity and as equal. বৈষম্য এবং দুর্ব্যবহার থেকে মানুষকে রক্ষা করার জন্য কোনো আইন বিদ্যমান ছিল না। এখন এমন অনেকগুলি রয়েছে যা দেখতে কাজ করে যে মানুষের মর্যাদার সাথে এবং সমান হিসেবে বিবেচনা করা হয়। The recognition of equality includes some of the following provisions of the Constitution. First, that the every person equal before the law. প্রত্যেকটা লর আগে প্রত্যেকটা মানুষকে আমাদের সমান অধিকার দেওয়া উচিত। What this means is that every person from the president of the country to Kanta, সে একটা ভারতের রাষ্ট্রপতি হোক না আবার গৃহকর্ত্রী, সে বাড়িতে কাজ করে কান্তাই হোক, প্রত্যেকেই সমান অধিকার পাওয়া উচিত। From the president to the country to the Kanta, a domestic worker has to obey the same laws. Second, no person can be discriminated against on the basis of the religion, race, caste, place of the birth of whether they female or male. এবং কাউকে যাতে প্রত্যেক ব্যক্তিকে সেই আইন মানতে হবে। দ্বিতীয়ত, কোনো ব্যক্তিকে তাদের ধর্ম, বর্ণ, জন্মস্থান বা নারী বা পুরুষের ভিত্তিতে বৈষম্য করা যাবে না, তাদেরকে আলাদা করে দেখা চলবে না। Third, every person has access to all public areas including playground, hotel, shops and market. সবাই আমরা একত্রিতভাবে সব কিছু আমরা একই রকমভাবে আমরা ইউজ করতে পারবো, যেরকম খেলার মাঠ, হোটেল, দোকান, বাজার, সকল পাবলিক প্লেসে প্রত্যেক ব্যক্তিরই প্রবেশাধিকার একদম সমান। All person can use publicly available wells, roads and bathing ghats. Fourth, untouchability has been abolished. এবং সকল ব্যক্তিদের উপলব্ধি এবং যেটা আমাদের আছে, যেটা কুয়া, রাস্তা এবং স্নানের ঘাট, সেখানে তারা ইউজ করতে পারবে। এবং চতুর্থত যেটা আনটাচেবল,
সেটাকে আমাদের মুছে ফেলতে লাগবে, যা আনটাচেবিলিটি আমাদের রোধ করতেই লাগবে। The two ways in which the government has tried to implement that equality that is guaranteed in the constituent is first through the laws and second through the government program or schemes to help disadvantaged community. There are the several laws in India that protect every person right to be treated equally. In addition to laws, the government has also, go to the next page, set up several schemes to improve the lives of communities and individuals who have been treated to ensure greater opportunity for people who have not had this in the past. সংবিধানে নিশ্চিত করা হয়েছে যে বাস্তবায়নে দুটি উপায়ে সরকারকে চেষ্টা করা হয়েছে, তা হলো প্রথমটি আইনের মাধ্যমে, দ্বিতীয়টি হলো সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে আনটাচেবলদেরকে সাহায্য করা উচিত সরকারি কর্মসূচি এবং পরিকল্পনার মাধ্যমে। ভারতে বেশ কয়েকটি আইন রয়েছে যা প্রত্যেক ব্যক্তির সমানভাবে আচরণ করার অধিকার রক্ষা করে। আইনের পাশাপাশি সরকারও তাদের পাশে রয়েছে। যে এখানে বলা হয়েছে আমাদের কয়েক শতাব্দী ধরেই যে অসম আচরণ করা বা সম্প্রদায় এবং ব্যক্তিদের জীবনকে উন্নত করার জন্য বেশ কয়েকটি স্কিম সেট করেছিল। এই স্কিমগুলি এমন লোকদের জন্য আরও বেশি সুযোগ নিশ্চিত করার জন্য যারা অতীতে এটি পাননি কখনো। One of the steps taken by the government includes the mid-day meal scheme. এর মধ্যে সরকারি গৃহীত পদক্ষেপগুলির মধ্যে একটি হলো মধ্যাহ্ন ভোজ প্রকল্প, মানে দুপুরবেলা স্কুলে খাবার খাওয়ানো হয়। This refers to the program introduced in all government elementary school to provide children with cooked lunch. Tamil Nadu was the first state in India to introduce this scheme. Tamil Nadu হচ্ছে প্রথম স্টেট যারা এই স্কিমকে প্রথম চালু করেছিল। ইন কবে? 2001. The Supreme Court asked all the state government to begin this program in their schools within 6 months. The program has had many positive effects. এই প্রোগ্রামের ফলে অনেক ভালো দিকগুলো এসেছিল। These include the fact that more poor people have begun enrolling and regulating the attending school, এবং তখন প্রত্যেক গরিব বাচ্চারাও স্কুলে রোজ যেত। Teacher reported that earlier children would often go home for lunch and then not return to school, but now with the midday meal being provided in the school, আগে বাচ্চারা খিদে লাগতো এবং তারা বাড়িতে চলে যেত। এখন এই আইনের ফলে বা এই নতুন নিয়মের ফলে বাচ্চারা স্কুলে ফিরে আসে, কারণ কি স্কুলে কিছু খাবার খেতে পারে। গরিব বাচ্চারা সেটা সেই আশায় থাকে। এবং আগে দুপুরে বাচ্চারা বাড়িতে খাবার জন্য চলে যেত, কিন্তু এখন স্কুলে যেহেতু খাবার দেওয়া হয় তারা স্কুলেই থাকে। Their attendance has improved. Their mother, who earlier had to interrupt their work to feed their children at home during the day, now no longer need to do so. This program has also helped reduce the caste prejudice because children of all castes in the school eat this meal together. এবং তাদের মায়েরা যাদের আগের দিনের বেলায় তাদের বাচ্চাদের খাওয়ানোর জন্য তাদের কাজে বাধা দিতে হয়েছিল, এখন তাদের আর দরকার নেই, কারণ তাদের বাচ্চারা স্কুলেই খেতে পারে এবং তখন তারাও ঠিকভাবে কাজ করতে পারে। এবং এটার ফলে যা হয়েছে, দলিত বাচ্চারা এবং সেটা আমাদের পয়সাওয়ালা লোকেদের বাচ্চারা সবাই মিলে একসাথে বসে স্কুলে কিন্তু মধ্যাহ্ন ভোজটা সেখানে করে। The midday meal program also helps reduce the hunger of poor students who often come to school and cannot concentrate because their stomach are empty. এই মিড ডে মিল স্কিম হওয়ার ফলে বাচ্চাদের সেই পেটের মধ্যে যে খিদা যেটা ছিল, সেই খিদার ফলে বাচ্চারা পড়াশোনা করতে পারতো না, তাদের সেটাও দূর হয়েছে। তারা স্কুলে পর্যাপ্ত পরিমাণে খাবারও খেতে পারে এবং পড়াশোনাও তার সাথে করতে পারে। While government programs play an important role in increasing equality of opportunity, there is much that still needs to be done. While the midday meal program has helped increase the enrollment and attendance of poor children in school, there continues to be a big differences in our country between school that the rich attend and those that the poor in the country in which Dalit children, like Om Prakash Valmikir moto, are the discriminated against and treated unequally. These children are forced into unequal situation in which their dignity is not respected.
সরকারি কর্মসূচি সুযোগের সমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এখন অনেক কিছু করা দরকার আরও। যদিও মধ্যাহ্নভোজের কর্মসূচি ছিল স্কুলে দরিদ্র শিশুদের তালিকাভুক্ত এবং উপস্থিতি বাড়াতে সাহায্য করে, যেমন তারা স্কুলে যাতে বেশি আসে। আমাদের দেশেও এখন বড় বড় পার্থক্য রয়েছে, যে ধনীরা যে স্কুলে যায় সেগুলোতে গরিবরা পড়ে। তাদের মধ্যে আজও দেশে বেশ কয়েকটি স্কুল রয়েছে যেখানে ওম প্রকাশ বাল্মীকির মতো দলিত বাচ্চাদের বৈষম্য করা হয়, মানে ডিসক্রিমিনেশন করা হয়। শিশুরা সেই অসম পরিস্থিতিতে বাধ্য হয়, সেখানে তাদের মর্যাদা নেই এবং তারা স্কুল থেকে বেরিয়ে যেতে তারা বাধ্য হয়ে যায়। নাও গো টু দ্য নেক্সট পেজ। এখানে দেখো বি আর আম্বেদকর একটা ছবি আছে, পাশে রেসপেক্টেড আমি লেখা আছে, রেসপেক্টেড দিস বিকজ পিপল রেফার্স টু থিঙ্ক অফ দেম অ্যাজ ইকুয়াল ইভেন দো দ্য ল রিকোয়ার্স ইট। সম্মানিতের কারণ আইনের প্রয়োজন থাকলেও মানুষ তাদের সম্মান ভাবতে অস্বীকার করে। One of the main reason for this that the attitude changes very slowly, even though persons are aware that discrimination against the law. এর একটি প্রধান কারণ হলো যে দৃষ্টিভঙ্গি খুব ধীরে ধীরে মানুষের পরিবর্তিত হচ্ছে। Even though people are aware that the discrimination is against the law, they continue to treat people unequally on the basis of their caste, religion, disability, economic status, and because they are women. আবার মাঝে মাঝে তাদেরকে তাদের বৈষম্যর পরিপন্থীতে তাদের কী করা হয়, বর্ণের ভিত্তিতে, ধর্ম, অক্ষমতা এবং অর্থনৈতিক অবস্থান এবং তারা নারী বলে তাদেরকে অসম আচরণ করা হয়, মানে ডিসক্রিমিনেশন করা হয়। It is only when people begin to believe that no one is inferior, এবং এটা শুধুমাত্র মানুষ শুরু করেছে এবং কেউ নিকৃষ্ট নয়, ঠিক আছে, এবং প্রত্যেক ব্যক্তিকেই মর্যাদার সাথে আচরণ করার যোগ্য, and that every person deserves to be treated with dignity. And present attitude can change, establishing equality in a democratic society in a continuous struggle, and one in which individuals as well as the various communities in India contribute to, and you will read more about in this book. যে এখানে এই যে অবিরাম সংগ্রাম করে যাচ্ছে, যার মধ্যে ব্যক্তি এবং সেই সাথে ভারতের বিভিন্ন সম্প্রদায়ের অবদান রয়েছে, এবং আমরা এই বইটিতে এই সম্পর্কে আরও আমরা জানতে পারব। The next point is issues of equality in other democracies, মানে অন্যান্য গণতন্ত্রে সমতার ইস্যু। You are probably wondering whether the India is the only democratic country in which there is inequality and where the struggle for inequality continues to exist. The truth is that in many democratic countries around the world, the issue of equality continues to be the key issue around which communities struggle. So, for example, in the United States of America, the African American whose ancestors were the slaves who were brought over from Africa continue to describe their lives today as a largely unequal. তুমি সম্ভবত ভাবছো যে ভারতই কি একমাত্র গণতন্ত্র দেশ যেখানে অসমতা রয়েছে এবং সেখানে সমতার সংগ্রাম অব্যাহত রয়েছে। সত্যিটি হলো যে বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশ আছে যেখানে এই সমতার ইস্যুটি মূল ইস্যু হয়ে চলেছে। যেরকম উদাহরণস্বরূপ হচ্ছে আমাদের এক্সাম্পল আমেরিকার যুক্তরাষ্ট্রে, যেটা আমাদের আফ্রিকান আমেরিকান যাদের পূর্বপুরুষরা তারা ছিল কি চাকর বাকর ছিল, দাস ছিল, এবং আফ্রিকা থেকে তাদেরকে আনা হয়েছিল। তারা আজ তাদের জীবনকে মূলত অসম হিসেবে বর্ণনা করে এবং তাদের চলছে। এই আফ্রিকান আমেরিকানদের জন্য সমান অধিকারের জন্য 1950 দশকের শেষের দিকে একটি আন্দোলন হয়েছিল। তা সত্ত্বেও এর আগে আফ্রিকান আমেরিকানদের মার্কিন যুক্তরাষ্ট্রে অত্যন্ত অসম আচরণ করা হয়েছিল এবং এই আইনের মাধ্যমে সমতা অস্বীকার করা হয়েছিল। তো কী করা হয়েছিল? This despite the fact that there was a movement in the late 1950s একটা আন্দোলন করা হয়েছিল to push the equal rights the African Americans, that prior to this African Americans were treated extremely unequally, তাদেরকে unequally treated করা হতো in the United States and denied equality through the law. For example, when the traveling by a bus, কেউ যখন বাস দিয়ে যেত, they either had to sit in the back of the bus or get up from their seat whenever a white person wished to sit.
তারা যখন বাস দিয়ে ট্রাভেল করতো, যদি কোনো শ্বেতাঙ্গ মানে কোনো পরিষ্কার সাদা রঙের লোকেরা যদি উঠতো সেখানে, এবং তারা যদি বলতো সিটটা ছেড়ে দাও, তাদেরকে সিট ছেড়ে দিতে হতো। এক হলে তারা বাস থেকে নেমে যাবে বা শেষে গিয়ে বসবে বা বাস সিটটা ছেড়ে দেবে। রোজা পার্ক নামে এক মহিলা 1913 থেকে 2005 পর্যন্ত তার ওয়াজ অ্যান আফ্রিকান আমেরিকান ওমেন। রোজা পার্ক 1913-2005 আফ্রিকান, সে কী করেছিল? আফ্রিকান আমেরিকান ওমেন, tired from a long day to work, she refused to give up her seat on a bus to a white man on 1st December 1955. সে সারাদিন কাজের পর সে যখন দীর্ঘ ক্লান্ত হয়ে যখন বাসে উঠেছিল, তখন একটা সাদা রঙের লোক এসে বললো সিটটা ছেড়ে দাও। সে তখন সিটটা দিতে নারাজ হয়েছিল, মানে সে দিতেই চায়নি, অস্বীকার করলো। Her refusal that day started a huge agitation against the unequal ways in which African Americans were. সেদিন তার প্রত্যাখ্যানটা আফ্রিকান আমেরিকানদের অসম উপায়ের বিরুদ্ধে একটি বিশাল আন্দোলন শুরু করেছিল, এবং তার ফলে অনেকে কিন্তু সে তাতে মানে এগিয়ে এসেছিল যে কী করে সেখানে আন্দোলন করতে পারে। টুইটেড অ্যান্ড উইচ কেম টু বি নোন অ্যাজ দ্য সিভিল রাইট মুভমেন্ট। এরপর তাকে বলা হয় নাগরিক অধিকার আন্দোলন, সেটা পরে এটাকে বলা হয়েছে নাগরিক অধিকার আন্দোলন। The Civil Rights Act of 1964 prohibited discrimination on the basis of the race, religion, or national origin. It also stated that all schools should be open to African American children and they would no longer have to attend separate schools specially set up for them. 1964-এ বলা হয়েছে নাগরিক অধিকার আইনের মধ্যে বলা হয়েছে ধর্মজাতীয় উৎসের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে, এবং আরও বলা হয়েছে সমস্ত স্কুলে আফ্রিকান আমেরিকান শিশুদেরকে একদম ওপেনলি স্কুলে তারা গিয়ে পড়তে পারবে, এবং তাদের সাথে যাতে বিশেষভাবে যে অন্য স্কুল স্থাপন করা হয়েছে সেই স্কুল স্থাপন করতে লাগবে না, তারা নর্মাল বাচ্চাদের মতোই বিভিন্ন স্কুলে গিয়ে পড়তে পারবে। However, despite this, majority of African Americans continue to be among the protests in the country. Most African American children can only afford to attend government schools that have fewer facilities and poorly qualified teachers as compared to white students who either go to private school or live in areas where the government school are as highly reared as private school. বেশিরভাগ আফ্রিকান ছেলেমেয়েরা শুধুমাত্র সরকারি স্কুলে পড়ার সামর্থ্য রাখে, সেখানে কম সুযোগ সুবিধা আছে, এবং শ্বেতাঙ্গ ছাত্রদেরকে তুলনায় কম যোগ্য শিক্ষক রয়েছে, তারা বেসরকারি স্কুলে যায়, তারা প্রাইভেট স্কুলে যায়, বা এমন এলাকায় বাস করে সেখানে সরকারি স্কুলের খুব বেশি প্রাইভেট স্কুল আছে। নেক্সট পেজ, সেখানে দেওয়া আছে চ্যালেঞ্জ অফ ডেমোক্রেসি। নো কান্ট্রি ক্যান বি ডেসক্রাইবড অ্যাজ বিং কমপ্লিটলি ডেমোক্রেটিক। কোনো দেশকে পুরোপুরি গণতান্ত্রিক বলে বর্ণনা করা যায় না। দে আর always communities and individuals trying to expand the idea of democracy and push for a greater recognition of equality on the existing as well as new issues. Central to this is the struggle for the recognition of all persons as equal and for the dignity to them maintained. In this book, you will read about how this issue of equality affect various aspects of our daily life in democratic India. As you read this chapter, think about whether the equality of all persons and being able to maintain their dignity is upheld. গণতন্ত্রের চ্যালেঞ্জের মধ্যে আমাদের আছে কোনো দেশকে পুরোপুরি গণতান্ত্রিক বলে বর্ণনা করা যায় না, ঠিক আছে? সর্বদা সবসময় যে সমস্ত ব্যক্তিরা গণতন্ত্রের ধারণাকে আমরা বলি, প্রসারিত করার চেষ্টা করি, এবং সেই পরিমাণে পাশাপাশি নতুন সমস্যাগুলিকেও আমরা বৃহত্তর স্বীকৃতির জন্য আমরা চাপ দিই। এই সকলের যে পয়েন্ট অফ ভিউটা যেটা স্বীকৃতি দিই, তাদেরকে মর্যাদা বজায় রেখে, এবং তারা বিভিন্ন আমরা সংগ্রামও সৃষ্টি করি, বিভিন্ন আমরা আন্দোলন করি। এই বইটিতে আমরা পড়েছি যে কীভাবে এই সমস্যার সাম্যের বিষয়ে গণতান্ত্রিক ভারতের দৈনন্দিন জীবনে বিভিন্ন দিককে প্রভাবিত করে। তুমি এই চ্যাপ্টারটা পড়ার সাথে সাথে চিন্তা করো যে সমস্ত ব্যক্তির সমতা এবং তাদের মর্যাদা বজায় রাখতে সক্ষম কিনা। সো আমরা এই চ্যাপ্টারে পুরোপুরি আমরা অনেক কিছু জানতে পারলাম।
ঠিক আছে, যেখানে আমাদের সমানতা হওয়া উচিত। ওম প্রকাশ বাল্মীকির স্টোরি পড়েছি, রোজা পার্কসের স্টোরি পড়েছি, ঠিক আছে। তো এই চ্যাপ্টারের মধ্যে পুরো চ্যাপ্টারটাই ছিল আমাদের সমানতার চ্যাপ্টার, মানে সবাইকে সমানভাবে আমাদের ট্রিট করতে লাগবে, দেখতে লাগবে। So here I conclude the chapter. Further any assistance, go through, read the chapter very carefully so that you can get easily answers in your coming examination. No more for today. See you in the next class. Tata, bye bye. Thank you so much.